ছেলে যখন মা বাবাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, কিন্তু 20 বছর পেরিয়ে যাওয়ার পর সেই ছেলেই আবার সেই একই বৃদ্ধাশ্রমে গিয়ে উপস্থিত হলো। তারপর মা সেদিন তার ছেলেকে 4টি কথা বলল। তিনি বললেন, বৃদ্ধ বয়সে যদি সন্তানের কাছে সম্মান পেতে চাও তাহলে এই 4টি কথা সারা জীবন মনে রেখে দিও। বন্ধুরা, কী ছিল সেই 4টি কথা? এছাড়াও কেন ও কিভাবে সেই ব্যক্তি 20 বছর পর ওই একই বৃদ্ধাশ্রমে গিয়ে উপস্থিত হলো, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই মর্মান্তিক একটি কাহিনী। এই কাহিনী আজকালকার সমাজে প্রায় প্রতিটি ঘরেই ঘটে চলেছে, তাই এই কাহিনীর সঙ্গে অনেক দর্শক হয়তো রিলেট করতে পারবে। ভারতের এক প্রাচীন শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিল অরিন্দম। তার বাবা অনিলবাবু এবং মা সন্ধ্যারানী ছিলেন অত্যন্ত স্নেহশীল ও যত্নশীল। একমাত্র পুত্র হিসেবে অরিন্দম ছোট থেকেই ছিল পরিবারের চোখের মণি। বাবা মা নিজের সমস্ত সঞ্চয় এবং সম্পদ দিয়ে ছেলেকে সেরা শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন। তার প্রাথমিক পড়াশোনা শহরের নামী স্কুলে হয়েছিল। তারপর শহরের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেছিল সে। ছোটবেলায় অরিন্দম তার মা বাবাকে খুব ভালোবাসত, তাদের সাথে সময় কাটাতো, মা বাবাকে ছোটোখাটো উপহার দিয়ে খুশি করার চেষ্টা করত। এমনকি তারা কোনো অসুবিধায় পড়লে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করত। কিন্তু সময়ের সাথে সাথে তার মনোভাব বদলে যেতে লাগলো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে সে নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বাবা মায়ের কথা শোনার সময়ই থাকলো না তার। শিক্ষাজীবন শেষ করে সে শহরের এক নামী কোম্পানিতে চাকরি পেল এবং কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু এই সাফল্যের সাথে সাথে তার আচরণেও পরিবর্তন আসতে শুরু করলো। অহংকার এবং আত্মকেন্দ্রিকতা তার হৃদয় দখল করে ফেলল। সে ভাবতে লাগলো তার সাফল্যের পেছনে শুধুই তার নিজের পরিশ্রমের অবদান, বাবা মার কোনো অবদান নেই। একদিন সন্ধ্যার সময় বাড়ির বারান্দায় বসে অনিলবাবু মৃদু স্বরে বললেন, বাবা, আমরা তো এখন বুড়ো হয়েছি, শরীরও ভালো নেই, তোর একটু সাহায্য লাগবে। অরিন্দম বিরক্ত হয়ে বলল, বাবা, তোমরা তো সারা জীবন আমাদের জন্য করেছো, এবার একটু নিজেদের দিকে তাকাও না, নিজেদেরকে নিজেরাই একটু সামলে নাও। আমি খুব ব্যস্ত, তোমাদের দেখার মতো সময় আমার এই মুহূর্তে নেই। আমার জন্য যদি অপেক্ষা করতে হয় তাহলে 1-2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। অরিন্দমের কথা শুনে সন্ধ্যারানী দেবীর চোখ জলে ছলছল করে আসলো, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। তারা বুঝতে পারছিলেন ছেলের মন থেকে তাদের জন্য ভালোবাসা ধীরে ধীরে মুছে যাচ্ছে। সময়ের সাথে সাথে অরিন্দম বাবা মাকে সম্পূর্ণ অবহেলা করতে শুরু করলো। তাদের চিকিৎসার খরচ দিতে চাইতো না, বাড়ির দায়িত্ব নিতে চাইতো না, এমনকি তাদের সাথে কথাও বলতে চাইতো না। অরিন্দম যেই কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানিতে সে একটি মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে। তারা দুজনে একই সঙ্গে একই কোম্পানিতে চাকরি করত। হঠাৎ করেই একদিন বাবা মাকে না জানিয়ে অরিন্দম সেই মেয়েটির সঙ্গে বিবাহ করে নেয়। অরিন্দমের মা বাবা যখন জানতে পারে যে অরিন্দম বিবাহ করেছে তখন তারা হতচকিত হয়ে পড়ে, কারণ অরিন্দমের বিয়ে নিয়ে তার মা বাবার মনে অনেক স্বপ্ন ছিল। তার মা অরিন্দমের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে বসেছিলেন, কিন্তু ছেলে এক ঝটকায় সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। তবুও সন্ধ্যারানী দেবী এই বিষয়টা মেনে নিলেন এবং নববধূকে গৃহপ্রবেশ করালেন। তারপর বাড়িতে একটি জমকালো অনুষ্ঠান দিলেন। কিন্তু বিবাহের কয়েকদিনের মধ্যেই ছেলে নিজের রূপ দেখানো শুরু করল। এমনই একদিন হঠাৎ সন্ধ্যার দিকে অরিন্দম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। এটাই তার জন্য সবচেয়ে সুবিধাজনক বলে মনে হয়েছিল। অনিলবাবু ও সন্ধ্যারানী দেবী অবাক হয়ে গেলেন। তিনি ছেলের সিদ্ধান্তের বিরুদ্ধে কিছুই বলতে পারলেন না।
চোখের জল ফেলতে ফেলতে তারা নিজেদের বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমের দিকে রওনা দিলেন। বৃদ্ধাশ্রমের ঘরটিতে বসে অনিলবাবু আর সন্ধ্যারানী দেবী নীরবে চোখের জল ফেলতেন। জীবনের শেষ সময়টুকি নিজেদের ঘরে কাটানোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল তাদের। বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দাদের মুখেও একই রকমের ব্যথার ছাপ। কেউ কেউ সন্তানদের ফোনের অপেক্ষায় থাকে, কেউ আবার শুধুমাত্র একবার দেখা পাওয়ার আশায় প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে। শুরুতে নতুন পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল তাদের। ধীরে ধীরে তারা বুঝতে পারল তাদের মতন বহু বাবা মা নিজেদের সন্তানদের অবহেলার শিকার হয়ে এসেছেন। তারা একে অপরের সঙ্গে নিজেদের দুঃখ ভাগ করে নিয়ে কিছুটা শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করছিলেন। এদিকে অরিন্দম নিজের জীবনে সম্পূর্ণ নিমগ্ন হয়ে গেল। চাকরির পাশাপাশি সে একটি ব্যবসা দিল। তার ব্যবসা কয়েকদিনের মধ্যেই ফুলে ফেপে উঠতে লাগলো। সে বিদেশে গিয়ে নতুন নতুন চুক্তি সই করলো, বড় বড় কোম্পানির সাথে মেলামেশা করতে লাগলো। বাবা মায়ের কথা একদম ভুলে গেল সে। কিন্তু সময় থেমে থাকে না। অরিন্দমের স্ত্রী রিয়া উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তার কাছে পারিবারিক সম্পর্কের চেয়ে সামাজিক মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাদের সংসারে এক পুত্র সন্তান জন্ম নিল অভিজিৎ। অরিন্দম ভেবেছিল বাবা মায়ের প্রতি সে যা ব্যবহার করেছে সেই ব্যবহার তার জীবনে কোনোরূপ কোনো সমস্যার সৃষ্টি করবে না। কিন্তু ভাগ্যের পরিহাস, সময়ের সাথে সাথে অভিজিৎ বড় হতে থাকলো আর অরিন্দমের প্রতি তার মনোভাব বদলাতে শুরু করলো। সে বাবার ব্যস্ততায় বিরক্ত হতো। তার দায়িত্বহীনতায় ক্রমেই সে অনেক অনেক দূরে সরে যাচ্ছিল। বছর 20 পর অরিন্দমের অবসর নেওয়ার সময় আসলো। অরিন্দম উপলব্ধি করল তার নিজের একটি বাড়ি নেই যেখানে সে শান্তিতে থাকতে পারবে। এত কর্মব্যস্ততার মধ্যে সে নিজের পরিবারকে, নিজের ছেলেকে সময় দিতে পারেনি। সে এখন নিজের ছেলের সঙ্গে থাকতে চায়, কিন্তু অভিজিৎ আর নিজের বাবার সঙ্গে থাকতে চাইল না। সে পরিষ্কার জানিয়ে দিল, বাবা, আমি তোমাকে আমার সংসারে রাখতে পারবো না। তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। সেখানে তোমার মতো আরও অনেক বয়স্ক ব্যক্তিরা থাকেন। তোমার সেখানে থাকতে অনেক ভালো লাগবে। তাদের সঙ্গে থাকলে তুমি তাদের মতো করে নিজেকে মানিয়ে নিতে পারবে। আর এছাড়াও আমার স্ট্যাটাস অন্যরকম, আমার বন্ধু বান্ধব আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে। এইভাবে যদি তোমাদের মতো বয়স্ক মানুষ বাড়িতে ঘোরাফেরা করে তাহলে আমি স্বাধীনভাবে এখানে থাকতে পারবো না। আমার মনে হয় তোমার যত তাড়াতাড়ি সম্ভব বৃদ্ধাশ্রমে শিফট করে যাওয়া দরকার। শুনেই অরিন্দমের মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। আজ সে নিজেই সেই একই পরিস্থিতির শিকার। কপালের লিখন সে মুছতে পারল না। কর্মফল ফেরত এলো কঠোর এবং নির্মমভাবে। অরিন্দম বৃদ্ধাশ্রমের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। চারপাশের পরিবেশ দেখে তার হৃদয়ে তীব্র কষ্ট হচ্ছিল। আজ থেকে 20 বছর আগে এই একইভাবে তিনি তার বাবা মাকে এখানে রেখে গেছিলেন, আর আজ তাকেও তার ছেলে এখানেই ফেলে দিয়ে গেল। সময়ের পরিহাস এতটাই নির্মম যে সে নিজের চোখে নিজের কর্মের ফল প্রত্যক্ষ করছিল। বৃদ্ধাশ্রমের এক কর্মচারী এসে বললেন, চলেন কাকাবাবু, আমি আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি। অরিন্দম ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন। এক অন্ধকার ঘর। জানালার ধারে একটি ছোট্ট খাটিয়া, এক কোণে একটা পুরনো টেবিল। এটাই তার ভবিষ্যৎ আশ্রয়। তিনি জানতেন এই স্থানেই তার বাকি জীবনগুলো কাটাতে হবে। প্রথম কয়েকদিন তার পক্ষে মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল। অরিন্দমের ছেলে, তার স্ত্রী দুজনেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। অরিন্দম যখন বৃদ্ধাশ্রমে চলে আসছিল তখন তার স্ত্রী তাকে জানিয়েছিল, সারা জীবন তুমি আমাকে একটুও সময় দাওনি। সারা জীবন শুধু তুমি কাজের পিছনে দৌড়েছ, অর্থ উপার্জন করার পিছনে নিজের জীবন ব্যয় করেছ। আর এখন তুমি আমার কাছে আমার সঙ্গ আশা করো না। আমার নিজস্ব লাইফস্টাইল আছে, আমার নিজস্ব স্ট্যাটাস আছে, আমি নিজে প্রতিষ্ঠিত, তাই আমি কারোর উপর নির্ভরশীল থাকব না।
এদিকে বৃদ্ধাশ্রমে পৌঁছানোর পর অরিন্দমের বারবার নিজের বিগত জীবনের কথা মনে হতে লাগলো। এত বছর বিলাসবহুল জীবনে অভ্যস্ত থাকার পর এই সাদামাটা পরিবেশ তাকে একেবারেই শূন্য লাগছিল। তার সঙ্গে ঘর শেয়ার করছিলেন আরও কয়েকজন বৃদ্ধ, যাদের মুখেও কষ্টের চিহ্ন স্পষ্ট ছিল। কেউ ছিল এক সময় সরকারি কর্মকর্তা, কেউ বা বড় ব্যবসায়ী, কিন্তু শেষ পরিণতি সবারই এই একই রকম হয়েছে। একদিন বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধ এসে তার পাশে দাঁড়ালেন। তিনি অরিন্দমকে বলতে লাগলেন, নতুন এসেছেন তাই তো? অরিন্দম মাথা নাড়ালেন। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমার নাম অশোক। আমি ছিলাম এক বিশাল কোম্পানির মালিক। আমার ছেলেও আমাকে এখানে রেখে গেছে। জানেন, এক সময় আমি যেমন বাবা মার জন্য কিছু করিনি, আমার ছেলেও এখন তাই করছে। আমি যেমন আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম, আমার ছেলেও আমাকে বৃদ্ধাশ্রমেই পাঠালো। অরিন্দম বিস্মিত হলেন। এতদিন ধরে তিনি নিজের কষ্টেই ডুবেছিলেন, কিন্তু আজ বুঝলেন যে শুধু তিনিই নন, এই বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রত্যেকটি মানুষই তার মতো একই রকম কষ্টের ভুক্তভোগী। দিন কাটতে লাগলো। একদিন বৃদ্ধাশ্রমের একজন স্বেচ্ছাসেবক এসে বলল, আজ একজন নতুন অতিথি এসেছে, আসুন সবাই তাকে স্বাগত জানাই। নতুন অতিথি এলেন এক বৃদ্ধা মহিলা, চোখে মুখে ক্লান্তি, দুঃখ আর একাকিত্বের ছাপ। হঠাৎ অরিন্দমের দৃষ্টি পড়ল সেই মহিলার দিকে এবং মুহূর্তেই তার হৃদয় কেঁপে উঠল। এই যে তার নিজের মা সন্ধ্যা রানী। চোখের সামনে যেন পৃথিবীটা ওলট পালট হয়ে গেল। মা তাকে চিনতে পারলেন না প্রথমে, কিন্তু কয়েক মুহূর্ত পর তিনি বিস্মিত চোখে তাকিয়ে ফিসফিস করে বললেন, অরিন্দম। অরিন্দম কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখ থেকে গড়িয়ে পড়ল লজ্জা আর অনুশোচনার অশ্রু। আজ এত বছর পর নিজের কর্মফল সে নিজের চোখে দেখল। তার মা, যাকে একদিন এই বৃদ্ধাশ্রমেই তিনি ফেলে গেছিলেন, আজ তাকেও সেই একই পরিণতি বরণ করতে হলো। অরিন্দম যেন পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলেন। তার সামনে তারই জন্মদাত্রী মা সন্ধ্যা রানী। এই বৃদ্ধাশ্রমে এক সময় যাকে রেখে গেছিলেন তিনি, আজ তাকেই তিনি আবার দেখতে পেলেন নিজের ভাগ্য গুণে। হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল। মা ফিসফিস করে বললেন, অরিন্দম, তুই এখানে? কিন্তু মার কণ্ঠে রাগ ছিল না, অভিমানও যেন কোথাও হারিয়ে গেছে, বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল তার চোখে। অরিন্দম বুঝতে পারলেন এই দীর্ঘ বছরগুলোর মধ্যে তার মা সমস্ত কষ্টের ভার বইতে বইতে হয়তো নিজেকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছেন, কিন্তু তার নিজের পক্ষে কি এটা মেনে নেওয়া সম্ভব? অরিন্দমের পায়ের নিচের মাটি যেন দুলে উঠল। মা! এক ঝলকে তিনি মায়ের পায়ে পড়ে গেলেন। তার কান্না থামছিল না। মা, আমায় ক্ষমা করো, আমি অন্যায় করেছি, খুব বড় অন্যায়। সন্ধ্যারানী এক মুহূর্ত চুপ করে থেকে পুত্রের মাথায় হাত বুলিয়ে দিলেন। কেন এত কাঁদছিস? এই যে তোকে আবার দেখতে পেলাম, এটাই তো আমার জন্য বড় আশীর্বাদ। অরিন্দমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মা তাকে কষ্ট পেতে দেখলেন, তবু কোনো অভিযোগ নেই। যাকে তিনি এত কষ্ট দিলেন, যাকে তিনি এত বেদনা দিলেন, এত অপমান করলেন, তিনি তার প্রতি কোনো অভিযোগ করছেন না। অথচ তিনি কি করেছিলেন? মায়ের সমস্ত ভালোবাসাকে পদদলিত করে একদিন এই বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছিলেন শুধু নিজের স্বার্থের জন্য। তার মনে পড়তে লাগলো সেই দিনগুলোর কথা, যখন তিনি সফলতার শিখরে উঠছিলেন। মা বাবাকে বোঝা মনে করেছিলেন তিনি। একসময় বাবা মায়ের স্নেহ ভালোবাসা সব ভুলে গিয়ে তাদের পরিত্যাগ করেছিলেন। আর আজ তিনিও সেই একই যন্ত্রণায় ভুক্তভোগী। এতদিনে তার আত্ম উপলব্ধি হলো, সম্পদ, সম্মান, বিলাসিতা
এসবের কোনো মূল্য নেই। যদি পরিবার পাশে না থাকে, সন্তানের দায়িত্ব হলো তার জন্মদাতাকে ভালোভাবে রাখা, তাদের শেষ জীবনটা শান্তি আর সম্মানের সঙ্গে কাটানোর ব্যবস্থা করা। কিন্তু তিনি তা করেননি, আর আজ তার ছেলেও তার সঙ্গে একই আচরণ করল। বৃদ্ধাশ্রমের অন্যান্য বৃদ্ধরাও এই দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়লেন। অনেকে বলাবলি করলেন, পৃথিবী বড় অদ্ভুত। এক সময় যে মা বাবাকে অবহেলা করেছিল, সেই আজ মায়ের পাশে হাঁটু গেড়ে ক্ষমা চাইছে। সন্ধ্যারানী ধীরে ধীরে অরিন্দমকে উঠে দাঁড় করালেন। বুঝতে পারলি তো বাবা, জীবন কেমন ঘুরে ফিরে আসে? অরিন্দম মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, আমি বুঝেছি, কিন্তু আমি কি তোমার ক্ষমার যোগ্য? মা একটু হেসে বললেন, আমি তো তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রে বাবা। মায়ের এই কথাগুলো অরিন্দমের হৃদয়কে পুরোপুরি গলিয়ে দিয়েছিল। আজ তিনি উপলব্ধি করলেন, পৃথিবীতে সবথেকে বড় আশীর্বাদ হলো মা বাবার আশীর্বাদ। যাদের মা বাবা আছেন তারা সত্যিই ভাগ্যবান, আর যারা তাদের অবহেলা করেন তারা চরম পাপের ভাগীদার। অরিন্দমের মন যেন ধ্বংসস্তূপের মধ্যে পড়েছিল। মায়ের ক্ষমার পরও তার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল। তিনি নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। তিনি মনে মনে ভাবলেন, এখন সময় এসেছে যা ভুল করেছেন তার শুধরে নেওয়ার। তিনি মায়ের সামনে বসে বললেন, মা, এবার তোমায় আর এখানে থাকতে হবে না। আমি তোমায় নিয়ে বাড়ি ফিরে যাব, যেখানে তুমি সব সময় থাকার যোগ্য ছিলে। সন্ধ্যারানী একটু হেসে বললেন, বাবা, আমি তো এখানেই অভ্যস্ত হয়ে গেছি। এখানে আমার অনেক বন্ধুরা আছে, আমি এখানে ভালোই আছি। তুই এত দেরিতে এলি কেন রে বাবা? অরিন্দমের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। তিনি জানতেন এই প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। তিনি আসতে দেরি করেছেন, অনেক বেশি দেরি। তবু তিনি চাইছিলেন যা সময় বাকি আছে তা যেন মায়ের সঙ্গে শান্তিময়ভাবে তিনি কাটাতে পারেন। তিনি মায়ের হাত ধরলেন। মা, আমায় আর একটা সুযোগ দাও। আমি তোমাকে তোমার যোগ্য সম্মান দিতে চাই, বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমি তো বাবাকে তার যোগ্য সম্মান দিতে পারলাম না, কিন্তু তোমাকে আমি তোমার প্রাপ্য সম্মান অবশ্যই ফিরিয়ে দেব। সন্ধ্যারানী কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি তোর জন্য যাব বাবা, কারণ এখন তুই বুঝতে পেরেছিস জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ভালোবাসা। মায়ের কথা শুনে অরিন্দম আনন্দে কেঁদে ফেললেন। তিনি বৃদ্ধাশ্রমের কাগজপত্র ঠিক করলেন মাকে নিয়ে বাড়ি ফেরার জন্য। কিন্তু বাড়ি ফিরে তিনি এক নতুন সমস্যার সম্মুখীন হবেন এটাও তিনি জানতেন। তার ছেলে অভিজিৎ এবং ওনার স্ত্রী এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না। অভিজিৎ স্পষ্ট বলে দিল, বাবা, তুমি যদি ঠাকুমাকে এখানে আনো তাহলে আমি এই বাড়িতে থাকবো না। আমি তোমার মতো নই, আমি আমার জীবনের সমস্যা চাই না। এই কথাগুলো যেন অরিন্দমের বুকে তীরের মতো বিঁধল। আজ তিনি যেন নিজেরই প্রতিচ্ছবি দেখলেন ছেলের মধ্যে। তিনিও তো একসময় এমনটাই ভেবেছিলেন। এখন তিনি বুঝলেন তিনি যা করেছিলেন তারই পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু এবার তিনি কিছুতেই ভেঙে পড়বেন না। তিনি স্থির সিদ্ধান্ত নিলেন, তিনি তার মাকে সম্মানের সাথে রাখবেন, যে মূল্যই দিতে হোক না কেন তার জন্য। এবার তিনি লড়াই করবেন, নিজের সন্তানকে শেখাবেন সম্পর্কের মূল্য কী। অরিন্দম মাকে নিয়ে বাড়ি ফেরার পর থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে লাগলো। অভিষেক আর ওনার স্ত্রী এটা স্পষ্ট করে জানিয়ে দিল তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। অভিষেক রাগান্বিত হয়ে বলল, বাবা, এতদিন যাকে আমরা বাড়ির কোনো অংশই বলে মনে করিনি তাকে হঠাৎ করে এখানে এনে আমাদের জীবনকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছ কেন? তুমি কি আমাদের কথায় কোনো মূল্য দিচ্ছ না? অরিন্দম শান্তভাবে উত্তর দিলেন, আমি ভুল করেছি অভিষেক, কিন্তু এখন যখন আমি দেখছি যে আমি আমার ভুল শুধরাতে পারবো, তাহলে আমি তো আমার ভুল শুধরেই নেব। কারণ ভুল শুধরানোর জন্য কখনো দেরি হয় না। আমি চাই না তুমি আমারই মতো ভুল করো। সম্পর্কের মূল্য বোঝার সময় এখনই।
অরিন্দমের স্ত্রী বিরক্ত হয়ে বলল, আমরা আধুনিক জীবনযাপন করি, এখানে অতীতের মূল্যহীন আবেগের জায়গা নেই। আর বৃদ্ধ মানুষদের জন্য তো বৃদ্ধাশ্রমই রয়েছে, সেখানেই তারা ভালো থাকেন। সন্ধ্যারানী সব কিছু নীরবে শুনছিলেন, কিন্তু এবার তিনি মৃদুস্বরে বললেন, বৌমা, তোমার যদি কষ্ট হয় আমি ফিরে যাব। আমি চাই না আমার জন্য কেউ সমস্যায় পড়ুক। অরিন্দম কঠিন গলায় বলল, না মা, এবার আর আমি তোমাকে ছেড়ে দেব না। ওরা তো আমাকেও বাড়ির থেকে বার করে দিয়েছিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এই বাড়ি শুধু আমার ছেলের নয়, এই বাড়ি আমারও, এই বাড়ি তোমারও। আমার বাবা এই বাড়ি বানিয়েছিলেন, এই সূত্রে এই বাড়ির উপর এখনও শুধু তোমার অধিকার আছে। আমার সিদ্ধান্ত তুমি মেনে নেবে, তুমি এখানেই থাকবে। বাবার কথা শুনে অভিষেক চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বুঝতে পেরেছিল বাবার অবস্থান কঠিন এবং অবিচল। কিছু সময় নীরব থাকার পর সে বলল, তাহলে বাবা, হয় তুমি তাকে রাখো, না হয়তো আমাদের বেছে নাও। আমি এখানে থাকবো না। অরিন্দমের হৃদয় ভারী হয়ে গেল। আজকের দিনে সে যেন নিজের অতীতকে দেখছিল ছেলের মধ্যে, সেই একই অহংকার, সম্পর্কের প্রতি অবহেলা। কিন্তু এবার সে জানত তাকে কি করতে হবে। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি সময় তোমাকে শেখাবে, ঠিক যেমন আমাকে শিখিয়েছে। যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু মনে রেখো, জীবন যখন তোমাকে বাস্তবতার সামনে দাঁড় করাবে, তখন তোমার ভুল বোঝার জন্য অনেক দেরি হয়ে যাবে। অভিষেক কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে অরিন্দমের স্ত্রী অসন্তুষ্ট মুখ করে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুই করতে পারল না, কিছুই বলতে পারল না। সন্ধ্যারানী চোখের জল সামলানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি মৃদু কণ্ঠে বললেন, অরিন্দম, তুই কি আবার নিজেকে একা করে দিলি বাবা? কেন করলি এমনটা? আমি তো ওখানেই ভালো ছিলাম, শুধু শুধু তুই তোর সংসারটা ছারখাড় করে দিলি। অরিন্দম মাথা নাড়লেন, না মা, আমি এবার সত্যিকারের একা নই, তোমাকে ফিরে পেয়েছি, এতেই আমি ধন্য। অভিষেক চলে যাওয়ার পর অরিন্দমের মনে কষ্ট হলেও তিনি জানতেন জীবন তাকে একটি নতুন সুযোগ দিয়েছে। একদিন যাকে অবহেলা করেছিলেন সেই মায়ের প্রতি তার কর্তব্য এখনই প্রমাণ করার সময়। সন্ধ্যারানী শান্ত স্বরে বললেন, বাবা, তোর ছেলে চলে গেছে, কষ্ট পাচ্ছিস না? অরিন্দম মৃদু হাসলেন, আমি কষ্ট পাইনি মা, বরং এখন বুঝতে পেরেছি সময় কাউকে ছেড়ে দেয় না। যা করেছি তার ফলাফল এখন ভোগ করছি, কিন্তু এবার আমি পালিয়ে যাব না, লড়াই করব। পরদিন সকালে অরিন্দম তার মায়ের জন্য নতুন ঘরের ব্যবস্থা করলেন। দীর্ঘদিন পর বাড়ির এক কোণে জমে থাকা ধুলো মাখা মায়ের পুরনো স্মৃতিচিহ্নগুলো পরিষ্কার করলেন। পুরনো ছবি, বাবার ব্যবহৃত চশমা, মায়ের সেলাই করা কাপড়, এইসব দেখে সন্ধ্যারানীর চোখে জল চলে এলো। অরিন্দম বললেন, মা, এবার তুমি আমাকে শেখাও কিভাবে ভালো ছেলে হওয়া যায়। আমি চাই না আর কোনো ভুল করতে। মা হেসে বললেন, ভালো মানুষ হতে গেলে শুধু ক্ষমতা আর অর্থ দরকার হয় না, দরকার হয় ভালো মন। তোর ছেলে এখন রাগ করে গেছে, কিন্তু একদিন সে বুঝবে, তখন যেন তুই তাকে ফিরিয়ে দিস না বাবা। এরপর থেকে অরিন্দম নিজের জীবনকে নতুনভাবে গড়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ব্যবসায়ে মনোযোগ দিলেন, সমাজসেবায় নিজেকে যুক্ত করলেন এবং বৃদ্ধাশ্রমে থাকা অন্যান্য বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন। তিনি উপলব্ধি করলেন এক সময় তিনি অন্যদের দুঃখ কষ্টের কথা বোঝেননি, কিন্তু আজ যখন তিনি নিজে কষ্ট উপলব্ধি করলেন, তখন তিনি বুঝতে পারলেন ভালো মানুষ কিভাবে হতে হয়। এদিকে অভিষেক একা থাকতে শুরু করলো। বাবার কঠোর সিদ্ধান্তে সে অভিমান করেছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার বাবা সত্যিই নিজের জীবনে পরিবর্তন এনেছেন। এমনই একদিন একান্ত নির্জনে সে বসে বসে ভাবতে লাগলো, আমিও কি একদিন আমার বাবার মতো এই একই ভুল করব? সে একা থাকলেও তার মনে অদ্ভুত এক শূন্যতা অনুভূতি করতে লাগলো। বাবার উপর অভিমান করলেও
মনের কোনো এক কোণে সে এটা বুঝতে পারছিল সে তার বাবার সঙ্গে যা করেছিল সেটা অন্যায় করেছিল, আর এখন তার বাবা যা করছেন সেটা অন্যায় নয়, সেটা ন্যায়। এটাই হওয়া উচিত। সন্তানের নিজের বাবা মার প্রতি অনুগত থাকা উচিত, তাদের সম্মান করা উচিত, তাদের ভালোবাসা উচিত, বৃদ্ধ বয়সে তাদের সঙ্গ দেওয়া উচিত। এমনই একদিন সকালে অফিসে বসে কাজ করার সময় অভিষেক তার সহকর্মী রমেশের সঙ্গে কথোপকথনে লিপ্ত ছিল। রমেশ হাসতে হাসতে বলল, তুমি কিভাবে পারলে অভিষেক নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে? তুমি তো নির্দ্বিধায় বেশ ভালোই আছো। তোমার মনে কি মা বাবার জন্য একটুও কষ্ট হয় না? অভিষেক কিছুটা হতভম্ব হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি জানি না রমেশ, আমার বাবা তো ছোটবেলা থেকে আমাকে এক মুহূর্তের জন্য সময় দেননি। তাই যখন তিনি আমাকে সময় দেওয়ার জন্য এগিয়ে আসলেন তখন আমার আর ওনার সঙ্গ ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল আমার স্বাধীনতার প্রয়োজন, উনি হয়তো আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। তাই আমি। রমেশ একটু মুচকি হেসে বলল, তোমার বাবার কথা মনে আছে? তিনি একসময় তোমার দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলেন। সময় কিন্তু ঠিক একই পথে ফিরে আসে বন্ধু। আজ তুমি যা করছো একদিন হয়তো তোমার সন্তানও তোমার সঙ্গে ঠিক একই রকম করবে। রমেশের কথা শুনে অভিষেকের মনের ভেতর এক অদ্ভুত আলোড়ন শুরু হলো। সে আস্তে আস্তে উপলব্ধি করতে লাগলো তার বাবার করা ভুলগুলো সেও ওই একইভাবে পুনরাবৃত্তি করছিল। সন্ধ্যায় সে বাড়ি ফিরে এসে তার পুরনো অ্যালবামগুলো বের করলো, ছোট্টবেলার ছবি দেখতে শুরু করলো। হঠাৎ বাবার সঙ্গে কাটানো আনন্দঘন সম্পর্কগুলোর কথা তার মনে পড়তে লাগলো। হঠাৎ তার চোখে জল চলে আসলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি সত্যি ভুল করেছি? আমার বাবা যখন পরিবর্তন আনতে পেরেছেন আমি কেন পারবো না? এদিকে অরিন্দমও নিজের জীবনে ধীরে ধীরে উন্নতি করতে শুরু করেছিলেন। তিনি বৃদ্ধদের জন্য এক নতুন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করলেন, যেখানে তারা সম্মানের সাথে বাঁচতে পারবেন। তিনি উপলব্ধি করলেন জীবন আসলে আমাদের শেখার সুযোগ দেয়, যদি আমরা তা গ্রহণ করতে পারি। অন্যদিকে অভিষেকের মনে নতুন প্রশ্ন জাগছিল, সে কি বাবার কাছে ফিরে যাবে নাকি তার জন্য আরও দেরি হয়ে গেছে? অভিষেকের মন এক অজানা অশান্তিতে ভরে উঠল। বাবার পুরনো ছবিগুলো হাতে নিয়ে সে গভীর চিন্তায় ডুবে গেল। তার শৈশবের মুহূর্তগুলো একের পর এক তার মনের পর্দায় ভেসে উঠতে লাগলো। যখন তার বাবা তাকে কাঁধে নিয়ে খেলতে যেতেন, পড়াশোনার জন্য রাত রাত জেগে তার পাশে বসে থাকতেন, কিংবা ছোট্টখাট্টো ভুলের জন্যে ভালোবাসার শাসন করতেন। সে কি সত্যি ভুল করেছিল? পরদিন সকালে অফিসে যাওয়ার সময় সে তার বাড়ির সামনে নিজের গাড়িটা দাঁড় করালো। ভাবতে লাগলো বাবার সঙ্গে একবার দেখা করে আসলে কেমন হয়। সে গাড়ি থামিয়ে নিজের বাড়িতে প্রবেশ করলো। অরিন্দম তখন বাগানে বসে কিছু একটা কাজ করছিলেন। অভিষেক কিছুক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দেখল তার বাবার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। তার মনে হলো বাবা যেন সত্যি খুব সুখী। কিন্তু তিনি কি তার ছেলের অবহেলা ভুলে গেছেন? আস্তে আস্তে সে তার বাবার কাছে এগিয়ে গেল। বাবা, কেমন আছো? অরিন্দম একটু চমকে তাকালেন, তারপর মৃদু হেসে বললেন, ভালো আছি অভিষেক, তুমি কেমন আছো? অভিষেক প্রথমে কিছুই বলতে পারছিল না, তার গলা শুকিয়ে এলো। তারপর মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি বাবা, আমি যা করেছিলাম তা অন্যায় ছিল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? অরিন্দম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমার প্রতি রাগ পুষে রাখিনি, কারণ আমিও একসময় আমার বাবার প্রতি অন্যায় করেছিলাম। কিন্তু এখন আমি বুঝেছি জীবন আমাদের বারবার শিক্ষা দেয়। তুমি যদি সত্যি বুঝতে পেরে থাকো তাহলে সেটাই আমার জন্য সবথেকে বড় প্রাপ্তি। অভিষেক চোখের জল আটকাতে পারছিল না। সে তার বাবার হাত ধরে বলল, আমি আবারও বাড়ি ফিরে আসতে চাই বাবা। এবার আমরা সকলে মিলে একটা ভালো পরিবার গঠন করব। তুমি কি আমাকে এখানে আসার অনুমতি দেবে? অরিন্দম কিছুক্ষণ চুপ করে রইলেন,
তারপর বললেন, তুমি অবশ্যই এখানে আসতে পারো, এটা তোমার বাড়ি। তারপর নতুন এক অঙ্গীকার নিয়ে বাবা ছেলের সম্পর্ক আবারও নতুন করে শুরু হলো। বাবা ছেলের সম্পর্ক এতটাই গভীর হয়ে গেছিল যে তারা নিজেদেরকে শুধুমাত্র পরিবারের সদস্য হিসেবে নয়, জীবনের সাথী হিসেবে দেখত। অভিষেক বুঝতে পেরেছিল সংসারের আসল দায়িত্ব বাবা মার প্রতি ভালোবাসা এবং সহানুভূতি, কেবলমাত্র কর্তব্য নয়, বরং জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অরিন্দম নিজের জীবনের শেষ সময়ের জন্য শান্তি ও সন্তুষ্টি অনুভব করেছিলেন, কারণ তিনি জানতেন তার ছেলে এখন শুধু তার সন্তান নয়, একজন সঙ্গীও। এদিকে অভিষেকও শেষ পর্যন্ত জানতে পারল জীবনের আসল শিক্ষা কী। এটা কেবলমাত্র নিজেদের ভুলগুলো স্বীকার করা এবং সেগুলো শুধরে নতুন পথে চলা, আর একে অপরকে ভালোবাসা, সহানুভূতি ও সম্মান দেওয়ার মাধ্যমে আমরা সবাই একটি সুখী এবং সফল জীবন পেতে পারি। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো? আপনি কি কখনো আপনার জীবনের ভুলগুলো গ্রহণ করেছেন? জীবন পরিবর্তন তখনই সম্ভব হয় যখন আমরা নিজেদের ভুলগুলো স্বীকার করি এবং সেগুলো শুধরে নিয়ে নতুনভাবে পথ চলা শুরু করি। আপনি কি বিশ্বাস করেন ভালোবাসা ও সহানুভূতি জীবনের সবথেকে বড় শক্তি হতে পারে? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।